মাধ্যমিক পরীক্ষার্থী 2027 সাল। আমরা আজকের এই ভিডিওতে 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের সাজেশন জিওগ্রাফির চ্যাপ্টার নম্বর 4 অর্থাৎ বজ্র ব্যবস্থাপনা, এই চ্যাপ্টারটা থেকে কোন কোন কোয়েশ্চেন গুলো আসতে চলেছে আমরা কয়েকটি কোয়েশ্চেন 2 মার্কস এবং 3 মার্কসের আলোচনা করছি। তার ভেতর থেকেই মাধ্যমিক 2027 কিন্তু প্রশ্ন আসতে চলেছে জিওগ্রাফিতে। তার আগে বলে রাখি, আমরা শুরুতে কোয়েশ্চেন গুলো বলে দিচ্ছি এবং শেষের পার্টে আমরা এই কোয়েশ্চেন গুলো থেকে শর্ট কনসেপ্ট তোমাদেরকে আমরা আলোচনা করে দিচ্ছি এবং এই ডেসক্রিপশনে, এই ভিডিও ডেসক্রিপশনে একটা লিংক আমরা দিয়ে রাখছি। সেই লিংকে এই চ্যাপ্টারের উপর ওয়ান শট অর্থাৎ একবার ভিডিওটা দেখে নিলে তোমরা এই চ্যাপ্টারের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে এবং এই চ্যাপ্টার থেকে যত শর্ট কোয়েশ্চেন আসবে সব কিন্তু এই চ্যাপ্টারের ওই ওয়ান শটের ভিডিওর লিংকের মধ্যেই কিন্তু রয়েছে, আলোচনা করা রয়েছে। একবার শুনে নিও, গল্পের মতো করে দেওয়া রয়েছে। তো দেরি নয়, আমরা আলোচনা করছি যে এই চ্যাপ্টার থেকে কোন কোন কোয়েশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। 2 মার্কসের প্রথম যে কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্ক্রাবার কি। তারপর 2 নম্বর কোয়েশ্চেন তেজস্ক্রিয় বর্জ্য বলতে কি বোঝায়। 3 নম্বর কঠিন বর্জ্য কোনগুলো, 2 মার্কসের কোয়েশ্চেন কিন্তু আলোচনা করছি আমরা। 4 নম্বর বর্জ্যের পৃথকীকরণ কি। 5 নম্বর বর্জ্যের পুনর্ব্যবহার, বর্জ্যের ব্যবস্থাপনা, এগুলো 2 মার্কসের কোয়েশ্চেন। বর্জ্য ব্যবস্থাপনা, শিল্প, হাসপাতাল ও পৌরসভার বর্জ্য। 8 নম্বর হচ্ছে বিষাক্ত বর্জ্য এবং কম্পোস্টিং। বিষাক্ত বর্জ্য এবং কম্পোস্টিং, এই 2 মার্কসের কোয়েশ্চেন গুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। ভিডিও শেষে আমরা এই কোয়েশ্চেন গুলোর উপরে শর্ট কনসেপ্ট আলোচনা করে দিচ্ছি। অবশ্যই তোমরা 2 মার্কসের জন্য সংজ্ঞা, উদাহরণ বা দুটো বৈশিষ্ট্য এইভাবে সাজিয়ে লিখলেই কিন্তু 2-এ 2 পাওয়া যায় বজ্র ব্যবস্থাপনা এই চ্যাপ্টার থেকে। 3 মার্কসের জন্য কোন কোন কোয়েশ্চেন গুলো খুব গুরুত্বপূর্ণ। বজ্র ব্যবস্থাপনা সবার আগে রেখেছি যে বজ্র ব্যবস্থাপনা এবছর খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন 3 মার্কসে। বজ্র ব্যবস্থাপনা 4R বা 3Rও আসতে পারে। 3R বা 4R দুটোই কিন্তু খুব ভালো করে রেডি রাখতে হবে। প্রকৃতি অনুসারে বজ্রের শ্রেণীবিভাগ, প্রকৃতি অনুসারে বজ্রের শ্রেণীবিভাগ। ভাগীরথী হুগলি নদীর উপর বজ্রের প্রভাব। জৈব ভঙ্গুর, জৈব অভঙ্গুর, এই যে কোয়েশ্চেন 4R কি, জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর বজ্রের পার্থক্য কি, এবং তোমার ভাগীরথী হুগলি নদীর উপর বজ্রের প্রভাব, এই 3টে কোয়েশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। 3 মার্কসের জন্য আসবেই। চ্যালেঞ্জ আমি দিলাম তোমাদেরকে, এর ভিতর থেকেই কোয়েশ্চেন আসবে মাধ্যমিক 2027-এ। বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা এবং প্রকৃতি অনুসারে বজ্রের শ্রেণীবিভাগ আর পরিবেশের ওপর বজ্রের প্রভাব, এই 3টেকে আমি পরের পার্টে রাখছি। প্রথম পার্টে রাখছি আমি বজ্র ব্যবস্থাপনা 4R, এটা সবার আগে রাখছি। তারপরের সাথে রাখছি ভাগীরথী হুগলি নদীর উপর বজ্রের প্রভাব এবং এর সাথে রাখছি জৈব ভঙ্গুর ও অভঙ্গুর বজ্রের পার্থক্য। এই 3টেকে সবার আগে রাখছি। যেহেতু একটা 2 মার্কস এবং একটা 3 মার্কস আসে, 3 মার্কসের দুটোর মধ্যে একটা অ্যান্সার করতে হয়। এই 3টেকেই আমি সবার আগে রাখছি, তো চলে আসতে পারে 100% গ্যারান্টি। এবং তারপরে আমি 3টে রাখছি যে পরিবেশের ওপর বজ্রের প্রভাব, বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা এবং প্রকৃতি অনুসারে বজ্রের শ্রেণীবিভাগ। তো এগুলো গেল মাধ্যমিক 2027 সালের বজ্র ব্যবস্থাপনা চ্যাপ্টারে থেকে সাজেশন। এবং তোমাদেরকে বলে রাখি চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সাজেশন পরপর আসতে চলেছে এই চ্যানেলে এবং অল ওভার পুরো সাজেশন আসতে চলেছে। এমনকি শর্ট কোয়েশ্চেনের উপরেও কিন্তু সাজেশন আসতে চলেছে, যেটা কোনো জায়গায় তুমি পাবে না। শর্ট কোয়েশ্চেনের উপর সাজেশন, চ্যাপ্টার ওয়াইজ শর্ট কোয়েশ্চেনের উপর সাজেশন, চ্যালেঞ্জ থাকবে। তার ভেতর থেকেই তুমি 95-এর উপরে পার্সেন্টের উপরে কোয়েশ্চেন কমন পাবে শর্ট কোয়েশ্চেন, এবং 2 মার্কস 3 মার্কস কিন্তু 100% কমন আসবে। যে কোয়েশ্চেনগুলোই আলোচনা হচ্ছে সেইগুলোই তোমার পরীক্ষায় দেখবে চলে এসছে। এবং আমরা এবার আলোচনা করছি এই চ্যাপ্টারের যে এই সাজেশনগুলোর উপর সংক্ষিপ্ত একটু ধারণা। এবং তোমাদের যদি মনে হয় যে অনলাইন ক্লাস করবে, তোমরা অনলাইন ক্লাসে যুক্ত হতে পারো। সেখানে কিন্তু সাজেশন পুরো প্রিন্টেড কপি দিয়ে দেওয়া হচ্ছে। ক্লাস মনিটরিং এর জন্য বিভিন্ন এক্সাম নেওয়া হচ্ছে, শর্টে বিভিন্ন টপিকের উপর আলোচনা করা হচ্ছে। অনেকে অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হয়েছে এবং তার সাথে আমরা এই ডেসক্রিপশনে কিন্তু এই চ্যাপ্টারের একটা লিংক তোমাদেরকে দিয়ে রেখেছি, সেটা কিন্তু এই 4th চ্যাপ্টারের উপরে আছে। সেরকমই বিভিন্ন চ্যাপ্টারের ভিডিও রয়েছে চ্যানেলে, যেটা ওয়ান শট প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার হবে। ওই ভিডিওগুলো দেখলে একদম 100% কনসেপ্ট ক্লিয়ার হবে। তোমরা ভিডিওগুলো দেখে নিও এবং কনসেপ্ট ক্লিয়ার করো, সাজেশনগুলো খুব ভালো করে রেডি
তৈরি করো, এর বাইরে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে না। দেখে নিই আমরা যে এই যে সাজেশনগুলো দেওয়া হলো এর কিছু সংক্ষিপ্ত ধারণা। মাধ্যমিক ভূগোল সাজেশন বজ্র ব্যবস্থাপনা, আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ যে 2 মার্কসের কোয়েশ্চেন গুলো। বজ্র ব্যবস্থাপনা কি? বজ্র ব্যবস্থাপনা বলতে বোঝায় যে বজ্রগুলিকে ব্যবস্থাপনা করতে হবে। যদি বজ্রগুলো যদি এদিক ওদিক পড়ে থাকে তাহলে কিন্তু বজ্রগুলো পরিবেশের উপর ভীষণভাবে প্রভাব ফেলে, আমরা জানি। তো বজ্র ব্যবস্থাপনা আমাদেরকে করতে হবে। বৈজ্ঞানিক উপায় আমরা জানি, বাড়িতে 2 ধরনের বালতি দেয় প্রত্যেক বাড়িতে। জানো কি জন্য দেওয়া হয়? যে বালতিগুলো একটা ধরো নীল রঙের আর একটা সবুজ রঙের। নীল রঙের বালতিতে তোমাদেরকে বলা হয় জৈব অভঙ্গুর যে সমস্ত বজ্রগুলো রয়েছে, যেগুলো তোমাদের হচ্ছে সবজি বাদে যেগুলো রয়েছে, যেগুলো পচে যায়, সেগুলো বলে সবুজ বালতিতে রাখতে। তাহলে কি হচ্ছে? সেগ্রিগেট করা হচ্ছে। বজ্রকে ব্যবস্থাপনা করার জন্য এটা একটা সিস্টেম, প্রথমে সেগ্রিগেট করা। তো বজ্র ব্যবস্থাপনা করা প্রয়োজন। বজ্রের সংগ্রহ করতে হবে, যতটা দ্রুত সম্ভব তার উৎপাদন হ্রাস করতে হবে। পরিবহন, প্রক্রিয়াকরণ, পুনর্ব্যবহার, পরিবেশ বান্ধবতা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে। এদেরকে বজ্র ব্যবস্থাপনা বলা হয়। নিয়ন্ত্রণ করা প্রয়োজন। কেন? কারণ মানব জীবনে কিন্তু এই বজ্র ব্যবস্থাপনা না করলে পরিবেশ দূষণের পাশাপাশি রোগ ছড়াবে প্রচুর পরিমাণে। মানব স্বাস্থ্যের সুরক্ষার জন্য কিন্তু অবশ্যই বজ্র ব্যবস্থাপনা প্রয়োজন। তো এরপরে যে কোয়েশ্চেনটা, এই বজ্র ব্যবস্থাপনার সঙ্গে দুটো তুমি বৈশিষ্ট্য লিখতে পারো, বা এইভাবে 2 মার্কসে তুমি সাজিয়ে লিখতে পারো। এগুলো সংক্ষিপ্ত আমরা আলোচনা করছি সাজেশনগুলোই। স্ক্রাবার কি? আমরা জানি যে কলকারখানার বা শিল্প কারখানার যে চিমনি থেকে নির্গত গ্যাসীয় বজ্রগুলি, সেগুলো বিষাক্ত ধূলিকণা থাকে তার মধ্যে, গ্যাসীয় বজ্রের মধ্যে, সেগুলো দূর করতে হয়, এয়ার ফিল্টার করতে হয়। তাদেরকে ফিল্টার না করে আমরা এয়ারে যদি ছাড়ি প্রচুর পরিমাণে কিন্তু বায়ু দূষণ হবে। একে স্ক্রাবার বলে। স্ক্রাবার 2 ধরনের হয়, শুষ্ক স্ক্রাবার এবং আর্দ্র স্ক্রাবার। এর বৈশিষ্ট্য লিখতে হবে এবং ডায়াগ্রাম ইউজ করতে হবে। আমার নোট রেডি করা আছে, এক্ষেত্রে তোমরা অনলাইন ক্লাসে যুক্ত হতে পারো, আমরা সেখানে কিন্তু প্রোভাইড করতে পারবো। তেজস্ক্রিয় বর্জ্য কি? তেজস্ক্রিয় বর্জ্য আমরা জানি যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বা চিকিৎসা সংক্রান্ত যে বিজ্ঞানগুলো রয়েছে, চিকিৎসা বিজ্ঞানের যে গবেষণা হয়, এক্স রে হয়, সেই সমস্ত স্থান থেকে ক্ষতিকারক আলফা বিটা গামা রশ্মিযুক্ত যে বজ্রগুলো নির্গত হয়, সেগুলো তেজস্ক্রিয় বর্জ্য বলে। আমরা জানি ইউরেনিয়াম, থোরিয়াম প্রভৃতি ধাতুর যে অবশিষ্টাংশ, সেগুলো কিন্তু তেজস্ক্রিয় বজ্রের মধ্যে পড়ে। খুবই ক্ষতিকারক এগুলো। এগুলো থেকে দূরে থাকা অবশ্যই প্রয়োজন। কঠিন বজ্র ও বিষাক্ত বজ্র কি? আমরা জানি মানুষের দৈনন্দিন জীবনে, সেটা বাড়িতে হতে পারে, সেটা কলকারখানায় হতে পারে, পৌরসভার বজ্র হতে পারে, বিভিন্ন ধরনের বজ্র পদার্থ ব্যবহার হয়, উৎপন্ন হয়। যে বজ্র ব্যবহার হয় সেগুলো নির্দিষ্ট আকার আয়তন যুক্ত, যারা প্লাস্টিক বোতল হতে পারে, ভাঙা কাঁচ হতে পারে। বিষাক্ত বজ্র কোনগুলো? যেগুলো কিন্তু ক্ষতি সাধন করে, মানুষের মৃত্যুর কারণ হতে পারে, জীবদেহের সংস্পর্শে এলে মারাত্মক পরিমাণ ক্ষতি হবে, তাদেরকে বলা হয় কিন্তু বিষাক্ত বজ্র। যেমন হচ্ছে তোমার সীসা, এগুলো বলা যেতে পারে। সীসা বলা যেতে পারে, পারদ, ক্যাডমিয়াম। আমরা জানি যে সীসার জন্য কিন্তু রোগ হয়। আমরা জানি যে পারদ দূষণে রোগ হয়। এই যে রোগগুলো, ইটাই রোগ, হ্যাঁ, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে বজ্রের পৃথকীকরণ বা সিগ্রিগেশন। এই যে তোমাদের বলছিলাম যে বজ্রকে আলাদা করা, যেগুলো পচনশীল আর যেগুলো অপচনশীল। পচনশীল বজ্রকে আলাদা করা, অপচনশীল বজ্রগুলোকে আলাদা করা, হ্যাঁ, আলাদা আলাদা রঙে বিভক্ত করে সংগ্রহ করার যে পৃথকীকরণ। সাধারণত সবুজ পাত্রে পচনশীলগুলোকে রাখা হয় আর নীল পাত্রে অপচনশীল বজ্রগুলোকে রাখা হয়। এটাকে সিগ্রিগেট বলা হয়। এগুলো বাড়ি থেকে বা কলকারখানা থেকেই করে নেওয়া উচিত। সিগ্রিগেট করলে বজ্র ব্যবস্থাপনা করতে সুবিধা হয়। আচ্ছা, রিইউজ অফ ওয়েস্ট বা বজ্রের পুনর্ব্যবহারটা কি? কোনো বজ্র আছে, কোনো বজ্র পদার্থকে কোনোরূপ পরিবর্তন না করে সামান্য ধুয়ে মুছে পুনরায় যদি ব্যবহার করা যায়, এগুলোকে আমরা জানি যে বজ্রের পুনর্ব্যবহার। সেগুলো কোল্ড ড্রিঙ্কসের বা প্লাস্টিকের বোতল হতে পারে, টব হতে পারে, হ্যাঁ, এগুলোকে বলা হয় পুনর্ব্যবহার। আমরা শিল্প হাসপাতালের বজ্রগুলো উদাহরণগুলো একটু জেনে রাখবো, যে ফ্লাই হ্যাশ, রাসায়নিক স্ক্র্যাপ বা ধাতব যে কুচিগুলো, ধাতুর টুকরোগুলো আছে, সেগুলো শিল্প বজ্র থেকে বা সেখানকার কম দূষিত জল, সেগুলো হতে পারে। হাসপাতালের বজ্র সেই ইঞ্জেকশনের সিরিঞ্জ হতে পারে, ব্যবহৃত যেগুলো আর কি, ব্যান্ডেজ, তারপরে তোমার বিভিন্ন বাদ দেওয়া ওষুধ, এগুলো হতে পারে, এক্সপায়ার ওষুধ হতে পারে, মেয়াদ উত্তীর্ণ ওষুধ। পৌরসভার বর্জ্য, গৃহস্থালির পচনশীল যা আবর্জনা আছে, বাজারের প্লাস্টিক ব্যাগ থেকে সমস্ত কিছুই পৌরসভার বর্জ্যের মধ্যে পড়বে। কম্পোস্টিং কি? আমরা জানি যে জৈব পদ্ধতিতে ব্যাকটেরিয়া
ছত্রাক ও কেঁচো। কেঁচো মানে ভার্মিং কম্পোস্টিং আমরা জানি, শুধু কেঁচোর ব্যবহার করে যদি সার উৎপাদন করা হয় সেটা ভার্মিং কম্পোস্টিং। যে পদ্ধতিতে জৈব ব্যাকটেরিয়া, ছত্রাক ও কেঁচো ইত্যাদির সাহায্যে উদ্ভিজ্জ প্রাণীজ জৈব পচনশীল বর্জ্য পদার্থকে পচিয়ে উদ্ভিদের পুষ্টি সমৃদ্ধ জৈব সারে পরিণত করা হয় তাকে কম্পোস্টিং বলা হয়, এগুলো ছিল কিন্তু গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোয়েশ্চেন। এবারে আমরা কিছু 3 মার্কসের কোয়েশ্চেন সম্পর্কে আলোচনা করছি। প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে বজ্র ব্যবস্থাপনায় কিন্তু 4R, এটা মারাত্মক পরিমাণ গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। বজ্র ব্যবস্থাপনার 4R এর ভূমিকা কি এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষায় 100% আসার বিশাল পরিমাণ চান্স রয়েছে। প্রথমে হচ্ছে রিডিউস, তারপর রিইউজ, তারপর রিসাইকেল, তারপর রিফিউজ, 4টি যে আর এগুলো কিন্তু একটু বেশি করে লিখতে হবে। তোমরা যদি নোট চাও অনলাইন ক্লাসে যুক্ত হতে পারো, আমরা নোট সাপ্লাই দিতে পারবো। রিডিউস বর্জ্যের পরিমাণ হ্রাস, উৎসেই বর্জ্যের উৎপাদন কমানো, যেখানে থেকে বর্জ্য উৎপাদন হয় সেখানে বর্জ্যকে উৎপাদন কমাতে হবে, এটা উদাহরণ দিয়ে কিন্তু সুন্দর করে লিখতে হবে। রিইউজ মানে পুনর্ব্যবহার, ফেলে না দিয়ে কোনো বস্তুকে বারবার ব্যবহার করাকে বলে রিইউজ করা। রিসাইকেল মানে পুনর্বর্তন বা পুনর্নবীকরণ। আমরা জানি যে কাগজকে যদি আমরা আবার তুলি মার্কেট থেকে এবং সেটাকে গলিয়ে আবার নতুন করে কাগজ তৈরি করতে পারি, বর্জ্যের কাঁচামাল হিসেবে ব্যবহার করে নতুন সামগ্রী তৈরি করা। রিফিউজ মানে কিছু ক্ষতিকর বর্জ্য আছে যেগুলোকে পরিবেশের পক্ষে খুবই ক্ষতিকারক, সেগুলো ব্যবহার করা উচিতই নয়, এদেরকে প্রত্যাখ্যান করতে হবে, রিফিউজ করতে হবে। যেমন প্লাস্টিক রিফিউজ করা প্রয়োজন। প্রকৃতি অনুসারে বজ্রের শ্রেণীবিভাগ, প্রকৃতি অনুসারে সেটা কঠিন বর্জ্য হতে পারে, তরল বর্জ্য হতে পারে, গ্যাসীয় বর্জ্য হতে পারে। কঠিন বর্জ্য তো তোমরা জানো, সেটা ধাতব অবশিষ্টাংশ হতে পারে, গৃহস্থালী শক্ত আবর্জনা হতে পারে, কাঁচ হতে পারে, প্লাস্টিক হতে পারে। তরল বর্জ্য সেটা কলকারখানার রাসায়নিক মিশ্রিত জল হতে পারে, নর্দমার জল, নোংরা জল হতে পারে। গ্যাসীয় বর্জ্য চিমনি থেকে নির্গত সালফার ডাইঅক্সাইড হতে পারে, কার্বন মনোক্সাইড হতে পারে, এগুলো কিন্তু গ্যাসীয় বর্জ্যের মধ্যে পড়ে। এবারে দ্বিতীয় যে খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য, অর্থাৎ বায়োডিগ্রেডেবল আর নন বায়োডিগ্রেডেবল। এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা কিন্তু 2 নম্বরে রাখবো আমি। এখানে সংজ্ঞা আমরা জানি, জৈব পদার্থ যারা অণুজীব দ্বারা বিশ্লেষিত হয়, যে সমস্ত জৈব পদার্থ অণুজীব দ্বারা বিশ্লেষিত হবে তারা হচ্ছে তোমার জৈব ভঙ্গুর। অর্থাৎ জৈব জীব দ্বারা ভঙ্গুর যদি হয়, পরিবেশের সাথে মাটির সাথে যদি বিয়োজিত হয়ে মিশতে পারে, ব্যাকটেরিয়া দ্বারা সহজে বিয়োজিত হতে পারে, তারা জৈব ভঙ্গুর। কিন্তু যদি না হয়, ব্যাকটেরিয়া দ্বারা কোনোভাবেই বিয়োজন হয় না, মাটিতে মেশে না, তারা জৈব অভঙ্গুর। পরিবেশ দূষণ হয় না, জৈব ভঙ্গুর বর্জ্য দিয়ে কিন্তু পরিবেশ দূষণ হয় না, মাটি উর্বর হয়। কিন্তু জৈব অভঙ্গুর এরা পরিবেশকে দূষণ করে, রোগ প্রাদুর্ভাব প্রচুর পরিমাণে বাড়ে। আর উদাহরণ হিসেবে সবজির খোসা, কাগজ, মৃত জীবদেহ, এগুলো সমস্ত কিছু কিন্তু জৈব ভঙ্গুরের মধ্যে পড়বে। আর প্লাস্টিক, ডিডিটি, কাঁচ, নাইলন, এগুলো সব জৈব অভঙ্গুরের মধ্যে পড়বে। তো এরপরে আমরা যেটার মধ্যে আলোচনা করছি, বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা আলোচনা করো। এটা 6টা পয়েন্ট লেখা ভালো হয় 3 মার্কসের জন্য। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করা, অর্থাৎ যেখানেই তাকাবো যদি জল দূষণ বাড়ে, মাটি দূষণ, মাটি রোগ বাড়তে পারে, জল দূষণ, রোগ বাড়তে পারে, বায়ু দূষণ, সেখানে রোগ বাড়তে পারে। তো এই দূষণের হার কমাতে হবে, এই দূষণের হার কমানোর জন্য বজ্রের সঠিকভাবে অপসারণ জরুরি। জনস্বাস্থ্যের সুরক্ষার জন্য রোগ যাতে না বাড়ে, ম্যালেরিয়া, ডেঙ্গু, প্লেগ, এই সমস্ত সংক্রমণ ছড়াতে পারে, এগুলো মানে যত আমরা ব্যবস্থাপনার দিকে এগোবো এই রোগ ছড়াবে না। বজ্র নিয়ন্ত্রণ করলে রোগ ব্যাধি কমবে। আমরা জানি যে বজ্রের পুনরুৎপাদন এটাও ব্যবস্থাপনার মধ্যে পড়ে। বজ্র প্রক্রিয়াকরণের মাধ্যমে সার তৈরি হতে পারে, ধাতু নিষ্কাশন করে অর্থনৈতিকভাবে আমরা কি করতে পারি, সম্পদ সৃষ্টি করা সম্ভব হতে পারে। বজ্রের উপর, পরিবেশের উপর বজ্র পদার্থের প্রভাব আলোচনা করো। কি প্রভাব? মাটি দূষণ হতে পারে, জল দূষণ হতে পারে, বায়ু দূষণ হতে পারে, বাস্তুতন্ত্রের ক্ষতি হতে পারে, বা জল ও মাটি দূষণ, প্লাস্টিক বা রাসায়নিক বজ্র মাটির উর্বরতা নষ্ট করে, চুইয়ে ভূগর্ভস্থ জল, নদীর জলকে বিষাক্ত করে তুলতে পারে। বায়ু দূষণ তো এটা মিথেন হতে পারে, হাইড্রোজেন সালফাইড হতে পারে, এগুলো সমস্ত কিছু। প্লাস্টিক পোড়ালে ডাইঅক্সিন গ্যাস, সেগুলো বায়ুতে প্রচুর পরিমাণে দূষিত করতে পারে, বাস্তুতন্ত্রের ক্ষতি করতে পারে, পশু পাখি থেকে শুরু করে জলজ প্রাণী, সমস্ত খাদ্য শৃঙ্খলকে ব্যাহত করতে পারে। ভাগীরথী হুগলি নদীর উপর বজ্রের কি প্রভাব হতে পারে? প্রচুর পরিমাণে দূষিত হচ্ছে ভাগীরথী হুগলি নদী। কলকারখানার কঠিন বজ্র, প্লাস্টিক জমা হয়ে তলদেশ ভরাট হচ্ছে, বর্ষাকালে বন্যার প্রবণতা বাড়ছে, জলজ বাস্তুতন্ত্রের বিপর্যয় ঘটছে, চর্মশিল্প, চটকল, পৌরসভার অপরিশোধিত নোংরা জল, রাসায়নিকের কারণে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ,
বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড হচ্ছে, অক্সিজেন কমে যাচ্ছে, হ্যাঁ, যার ফলে প্রচুর পরিমাণে গাঙ্গেয় যে সমস্ত মাছ, শুশুক থেকে শুরু করে ইলিশ মাছ প্রচুর কমে যাচ্ছে, জনস্বাস্থ্যের সংকট হচ্ছে। এই নদীর জল পরিশোধনের পর বিস্তীর্ণ অঞ্চলের মানুষ পানীয় জল হিসেবে ব্যবহার করে। রাসায়নিকের উপস্থিতি বেড়ে গেলে পেটের রোগ বাড়বে, চর্মরোগ বাড়বে, এগুলো মাথায় রাখতে হবে। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই সাজেস্টিভ কোয়েশ্চেনগুলোই পড়ব, এর ভেতর থেকেই মাধ্যমিকে প্রশ্ন আসতে চলেছে। তো তোমরা অবশ্যই এই ডেসক্রিপশনে দেওয়া যে লিঙ্ক রয়েছে সেখানে এই চ্যাপ্টারের কিন্তু একটি ওয়ান শট দেওয়া রয়েছে। এতে কিন্তু তোমার চ্যাপ্টারের একটা কনসেপ্ট ক্লিয়ার হবে, সাথে টেক্সট বইটা খুলে রাখবে এবং এই সাজেস্টিভ কোয়েশ্চেনগুলো পড়বে। আশা করি এই চ্যাপ্টার থেকে এর বাইরে কোয়েশ্চেন আসবে না। আর শর্ট কোয়েশ্চেনের উপর আমরা একটা সাজেস্টিভ কোয়েশ্চেন বানাবো, চ্যানেলটির সাথে থেকেও শর্ট কোয়েশ্চেনের সাজেশনও আমরা রেডি করব। থ্যাংক ইউ।